ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। পরীক্ষার আর হাতে মাত্র গুনে গুনে 10 দিনের মতন সময় আছে। আমরা 2009-19 থেকে শুরু 2019 থেকে শুরু করেছিলাম। আজকে আমরা 2007-এর প্রিভিয়াস ইয়ারের যত স্ট্যাটিক জিকে এসছে সেইগুলো ডিটেলড অ্যানালাইজ করব। এগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ কাজে লাগবে, ভীষণ হেল্প করবে। তাই পরীক্ষায় দিতে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওগুলো দেখে যাবে এবং যেগুলো জানো সেগুলো তোমাদের রিভিশন হয়ে যাবে, যেগুলো না জানো সেগুলো তোমাকে লিখে নিতে হবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলবো, এই ধরনের ইনফরমেশন তুমি অনেকেই জানো না, অনেকই তোমার অজানা। এগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো আমি বেশি আর দেরি করবো না, এবার শুরু করবো ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, আমি রঞ্জিত বর্মন। চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে রাখি। দেখো প্রশ্ন এগুলো একটাও আমার নয়, সবকটা পিএসসি মিসলেনিয়াসে জিজ্ঞাসা করেছিল 2007 সালে। সেগুলোকে আমি এখানে ডিটেলড অ্যানালাইজ করব, তার কারণ এই কোশ্চেনের আশেপাশে আর যা যা ইনফরমেশন হয় সব তোমাদের জানা উচিত। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন বলছে কমনওয়েলথের মহাসচিব কে। দেখো এই সময় কমনওয়েলথের মহাসচিব কে সেইটা জানতে হবে। এটা 2008-এর ওই সময়কার জিজ্ঞাসা করেছিল, কিন্তু এখান থেকে আমরা স্ট্যাটিক জিকে বের করবো। যেমন চলো স্ট্যাটিক জিকে এরকম, এই যে এইটা কমনওয়েলথ, কমনওয়েলথ থেকে বেশ কিছু কোশ্চেন আসে। সবার প্রথমে মনে রাখবে কারা কমনওয়েলথ। বলছে ব্রিটিশ একটা সময় যাদের উপরে রুল করেছিল সেই সমস্ত দেশগুলো নিয়ে কমনওয়েলথ নেশন তৈরি হয়েছে, গ্রুপ তৈরি হয়েছে। এটার মেম্বার হচ্ছে বর্তমানে 56 জন, 56টা স্টেট বা কান্ট্রি রয়েছে। ঠিক আছে, 56টা কান্ট্রি রয়েছে। এইটা সমাজ প্রথম তৈরি হয়েছিল 1926 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপরে এই যে বর্তমানে যে প্রেজেন্ট ডেতে কমনওয়েলথের যে এটা দেখতে পারি স্ট্রাকচারটা, সেটা হয়েছিল লন্ডন ডিক্লারেশনের মাধ্যমে 1949 সালে। তো 1949 সালে লন্ডন ডিক্লারেশনের মাধ্যমে এইটা তৈরি হয়। একটা গুরুত্বপূর্ণ কথা, একেবারে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কমনওয়েলথ ডে 24শে মে। কমনওয়েলথ ডে 24শে মে এইটা পালন করা হয়। প্রিভিয়াস ইয়ারে এসছে, আবার আসবে। কমনওয়েলথ ডে কবে অবজার্ভ করা হয়, কিন্তু কেন? এই দিন হচ্ছে বার্থডে। কার বার্থডে? কার বার্থডে না হচ্ছে জন্মদিন হচ্ছে এলিজাবেথ, রানী ভিক্টোরিয়া। ঠিক আছে, রানী ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার জন্মদিন হিসেবে 24শে মে হচ্ছে কমনওয়েলথ ডে পালন করা হয়। আর কি মনে রাখবো, কমনওয়েলথ থেকে দুটো জিনিস, একটা হচ্ছে তো কমনওয়েলথ গেম হয়। কমনওয়েলথ গেম ফার্স্ট এডিশন কত সালে হয়েছিল? 1930 সালে কমনওয়েলথ গেম এডিশন হয়েছিল। কোথায় হয়েছিল? হ্যামিল্টনে। কোথায় হয়েছিল? হ্যামিল্টন। হ্যামিল্টন কোথায়? হ্যামিল্টন হচ্ছে কানাডা। কানাডা, এটা ছিল প্রথম এডিশন। ঠিক আছে, আরেকটা কি মনে রাখবে, কমনওয়েলথ একটা প্রাইজ দেয় কমনওয়েলথ নেশন থেকে। প্রাইজটা হচ্ছে ম্যান বুকার। দেখো বুকার থেকেই মনে আসছে যে ম্যান বুকার প্রাইজ হচ্ছে লিটারেচারে দেওয়া হবে, ইংলিশ নোভেলের জন্য দেওয়া হবে। ঠিক আছে, মনে থাকবে ফার্স্ট কত সালে দেওয়া হয়েছিল? প্রথম দেওয়া হয়েছিল 1969-এ। আশা করি তোমাদের রিভিশন হয়েছে বেশ ভালো। পরের প্রশ্ন পড়বো আমরা। পরের প্রশ্ন বলছে দক্ষিণ ভারতের বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক কে? ত্যাগরাজ, সুব্রমণিয়াম, রামাচন্দ্র নাকি ভেঙ্কটরামন? উত্তরটা হবে ত্যাগরাজ। তিনি হচ্ছেন দক্ষিণ ভারতের বিখ্যাত একজন আহ, কি বলে কর্ণাটিক সিঙ্গার, ক্লাসিক্যাল সিঙ্গার, দক্ষিণ ভারতের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ইনি হচ্ছেন অনেক পুরনো মারাঠা রিজেনের সময়, ডাইনাস্টির সময়, মারাঠা ডাইনাস্টির সময় তারা রুল সে সময় ছিল আর কি। ঠিক আছে, আচ্ছা বেশ। এরপরে বলছে কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না হতে পারে। এটি 2007-এর কোয়েশ্চেন। ঠিক আছে, উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে হচ্ছে তোমার কুচিপুড়ি নৃত্য দেখা যায়। এবং অন্ধ্রপ্রদেশের একটা গ্রাম রয়েছে, গ্রামটার নাম হচ্ছে কুচেলা পুরম। এই গ্রামের নাম অনুসারে এই নৃত্যটির নামকরণ করা হয়েছে। আর কি জানবো এখান থেকে? বেশ কিছু ইনফরমেশন জানতে হবে আমাদের কুচিপুড়ি নৃত্য সম্পর্কে। যেমন একজন খুব বিখ্যাত ডান্সার রয়েছে কুচিপুড়ির, নাম হচ্ছে ভেম্পতি চিন্না সত্যম। চিন্না সত্যম। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিন্তু। এরপরও মনে রাখবে হচ্ছে রাজা অ্যান্ড রাধা রেড্ডি। রাধা রেড্ডি ইম্পর্টেন্ট। এবং এই দুজনের কন্যা নাম হচ্ছে ইয়ামিনী রেড্ডি। ইয়ামিনী রেড্ডি। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আর কি মনে রাখবে? মনে রাখবে হচ্ছে
লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী। শাস্ত্রী, ঠিক আছে, ইনিও বিখ্যাত একজন। আরেকজন খুব বিখ্যাত হচ্ছে তোমার অরুণিমা কুমার। অরুণিমা কুমার, যত পারো স্টার দেবে এই কোশ্চেনটাতে, অরুণিমা কুমার। কেন? কারণ 2022 সালে, 2022 সালে যখন নাকি তোমার প্ল্যাটিনাম জুবলি হয়েছিল, প্ল্যাটিনাম জুবলি হয়েছিল কার না, এলিজাবেথ, এলিজাবেথ টু, তার যখন প্ল্যাটিনাম জুবলি হয়েছিল সেই অনুষ্ঠানে লন্ডনে অরুণিমা কুমার গেছিলেন এবং এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীও প্রেজেন্ট ছিলেন। নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছে প্রেজেন্ট ছিলেন এই অনুষ্ঠানে, ঠিক আছে। একজন বিখ্যাত ডান্সার কুচিপুড়ি, তার নাম হচ্ছে মল্লিকা সারাবাই। মল্লিকা সারাবাই, তিনি হচ্ছেন বিক্রম সারাবাই এর কন্যা। মল্লিকা সারাবাই, তিনি হচ্ছেন ভারতনাট্যম প্লাস হচ্ছে কুচিপুড়ি ডান্সার, দুটোই একই সাথে নাচ করে, ঠিক আছে। ভারতনাট্যম প্লাস হচ্ছে কুচিপুড়ি। মনে রাখবে আরেকটা জিনিস মনে রাখবে, নাম হচ্ছে ইয়ামিনী, ইয়ামিনী কৃষ্ণমূর্তি। কৃষ্ণ মূর্তি, তিনি কি করেন, তিনিও ভারতনাট্যম প্লাস হচ্ছে বি প্লাস কে, ভারতনাট্যম এবং কুচিপুড়ি ডান্সার। তো মনে রাখবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পরের প্রশ্ন বলবো, বলছে কেরালায় কোন নৃত্য নাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? এটাও হচ্ছে তোমার নৃত্য নাট্য থেকে কোশ্চেন, ক্লাসিক্যাল ডান্স থেকে কোশ্চেন প্রশ্ন। বেশ ভালো প্রশ্ন, এবার আমরা উত্তর করি এটা। দেখো, প্রথমত বলেছে কেরালার দুটি হয়, একটা হচ্ছে মোহিনীয়াট্টম, একটা হচ্ছে কথাকলি, দুটোই হয়, কিন্তু খোলা জায়গায় কোনটা হয়, এর মধ্যে কোনটি উত্তর হবে? তো খোলা জায়গায় উত্তর হয় হচ্ছে অপশন নাম্বার কথাকলি, বি। কথাকলি হচ্ছে তোমার কেরালার একটি। মোহিনীয়াট্টমও হয়। এর থেকে এক্সট্রা ইনফরমেশন কি বের করবো আমরা, কথাকলি। কথাকলি ডান্সারদের মধ্যে মনে রাখবে একজন খুব বিখ্যাত, রমন কুট্টি, রমন কুট্টি নাইয়ার। ওকে, ইম্পর্টেন্ট। আর মনে রাখবে আরেকজনের ব্যক্তির নাম হরিপ্রিয়া, হরিপ্রিয়া নাম্বুদিরি, ঠিক আছে, হরিপ্রিয়া নাম্বুদিরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মোহিনীয়াট্টম থেকে বেশ কিছু বিখ্যাত লোকের ডান্সারের নাম মনে রাখবে, তার মধ্যে সবার প্রথম যে নামটি সেটি হচ্ছে এই যে মোহিনীয়াট্টম থেকে, এখানে লিখছি, মোহিনীয়াট্টম থেকে বিখ্যাত ব্যক্তি, তার নাম হচ্ছে কল্যাণী কুট্টি আম্মা। কেন? তার কারণ এনাকে বলা হয়, কি বলা হয়, মাদার অফ, মাদার অফ মোহিনীয়াট্টম, ঠিক আছে, মাদার অফ মোহিনীয়াট্টম। মোহিনীয়াট্টম ডান্সটি মেয়েদের, ফিমেল ডান্স। ফিমেল কিসের জন্য না, লর্ড বিষ্ণু, লর্ড বিষ্ণুর জন্য, মনে থাকে যেন। নেক্সট কোশ্চেন বলবো, আরেকজনের নাম মনে রাখতে পারবে যে মোহিনীয়াট্টম থেকে ইম্পর্টেন্ট নেম, তার নাম হচ্ছে মনে রাখবে জয়াপ্রভা মেনন, ভীষণ দেয় পরীক্ষায়, জয়াপ্রভা মেনন, জয়প্রভা মেনন। আরেকজনের নাম মনে রাখো কি, গোপিকা বর্মা, গোপিকা বর্মা, ঠিক আছে। হ্যাঁ, যত বেশি ইনফরমেশন মনে রাখবে তত বেশি লাভ হবে তোমাদের, ওই জন্য একটা কোশ্চেন পিছু এত বলছি, যাতে কোনো দিক থেকে প্রশ্ন না আটকায়। চলো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে যে কোন বাঙালি নাট্যকার লিখেছেন কি এবং ইন্দ্রজিৎ, এই নাটকটার রচনাকার কে? প্রিভিয়াস ইয়ার যদি দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই পারবে এটা, তার কারণ আমি প্রিভিয়াস ইয়ারে বলে দিয়েছিলাম। এটি হচ্ছে বাদল সরকারের লেখা, প্রিভিয়াস ইয়ারে বলেছি, আর এখানে এই কোশ্চেনই এসেছে, ঠিক আছে। বাদল সরকারের আরেকটি লেখা বই আছে, নাম মনে রাখবে পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া, ঠিক আছে, বেশ ইম্পর্টেন্ট। মনোজ মিত্র নাট্য ব্যক্তিত্ব কিন্তু, ওকে, ভীষণ বিখ্যাত একজন নাট্যকার। দুজন মহিলা নাট্যকারের নাম বলি, একজন হচ্ছে শাওলি মিত্র, শাওলি মিত্র, ঠিক আছে। শাওলি মিত্রের একটি বিখ্যাত নাটক রয়েছে, বাংলা নাটক, নাম হচ্ছে, নাম হচ্ছে
নাথবতী, অনাথ বধ, এটা এসছে কিন্তু প্রিভিয়াস ইয়ারে। আরেকজন বিখ্যাত একজন নাট্যকার, মহিলা নাট্যকার, তার নাম হচ্ছে মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবী, তার লেখা নাটকটির নাম মনে রাখবে, ন হন্যতে। বেশ ইম্পর্টেন্ট কিন্তু দুটো নাটক। ওকে, আচ্ছা, এই যে শাওলি মিত্র, তিনি কার কন্যা বলতো? তিনি বিখ্যাত নাট্যকার শম্ভু মিত্রের, শম্ভু মিত্রের। ওকে, এই শম্ভু মিত্র একটি চরিত্রকে ভীষণ ভাবে করেছিল, ভালো করে ইয়ে করেছিল, সেটা হচ্ছে গত প্রিভিয়াস ইয়ার এসেছিল। সেই চরিত্রটি হচ্ছে অদিপাস, রাজা অয়দিপাউস। ঠিক আছে, রাজা অয়দিপাউস। এই চরিত্র থেকে সৌম্যমিত্র খুব সুন্দর করে করে। সৌম্যমিত্রটি তোমার কি বলে, নাট্য দল আছে, নাম হচ্ছে বহুরূপী, সেই সময় ছিল বহুরূপী। ঠিক আছে, এই নাট্য দলটি সৌম্যমিত্রের সৃষ্টি। ঠিক আছে, আচ্ছা বেশ, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি বলা যায় এখান থেকে? অদিপাস যে ইয়েটি, তোমার কি বলে, যে চরিত্রটি, এটি হচ্ছে একটি নাটকের নাম, মনে রাখবে, নাটকটার নাম হচ্ছে কিং, আহা, কিং অফ থিবস, এই নাটকের চরিত্র। এই নাটকটি কে রচনা করেছেন, যেটা যদি আসে সেটাও তুমি লিখতে পারবে। তোমাকে যেইভাবে পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, তুমি যাতে ভুল না হয়। উত্তর হবে সফোক্লিস। সফোক্লিস, সফোক্লিস। ঠিক আছে, সফোক্লিসের লেখা। চলো পরের প্রশ্ন পড়বো। এদের মধ্যে কোন ইংরেজ লেখকের মুম্বাইয়ের জন্মভিটে তার স্মারক সংগ্রহশালে পরিণত করা হয়েছে? কে মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন এবং হচ্ছে তার যে স্মারক, মানে তার যে ভিটে মাটিটা, সেটা হচ্ছে পরবর্তীকালে মানে জাদুঘরে, জাদুঘর না, কি বলে ওটাকে, মিউজিয়াম, মিউজিয়ামে পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে, তো উত্তর কোনটা? উত্তর হবে অপশন নাম্বার, দুটো হতে পারে। দেখো, এক হচ্ছে জিম করবেট, দুই হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। দুজনেই হচ্ছে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন, দুজন হচ্ছে ব্রিটিশ ছিলেন, আর দুজন দুটো কারণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দুজন দুটো কারণে ইম্পর্টেন্ট। জিম করবেট হচ্ছে তিনি ভারতবর্ষে হচ্ছে প্রথম ন্যাশনাল পার্ক, যেটা জিম করবেট ন্যাশনাল পার্ক, হ্যালি ন্যাশনাল পার্ক ছিল 1936, এইটা ইয়ে করেছিলেন। ঠিক আছে, জিম করবেট। আরেকটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, তিনি হচ্ছে জঙ্গল বুক লিখেছিলেন, জঙ্গল বুক, জঙ্গল বুক লিখেছিলেন। তিনি হচ্ছে ইয়েও পেয়েছিলেন, কি বলে তোমার, রুডিয়ার্ড কিপলিং পরবর্তীকালে লিটারেচারে নোবেল পেয়েছিলেন, সাহিত্যে নোবেল পেয়েছে। জঙ্গল বুক তারই একটি লেখা। জঙ্গল বুকের হচ্ছে তোমার এটি চরিত্র হচ্ছে মোগলি, মনে আছে? মোগলি, বাগিরা, আঁখিকে দেখেছো? আচ্ছা, এই দুজনের মধ্যে কে উত্তর হবে, এটা হচ্ছে প্রশ্ন। বলে দিয়েছে ক্লু, কি ক্লু না, মুম্বাইতে জন্মগ্রহণ করেছে, তো মুম্বাইতে জন্মগ্রহণ করেছে, আনসার। আচ্ছা, আনসার ইজ অপশন নাম্বার এ, রুডিয়ার্ড কিপলিং, তিনি মুম্বাইতে জন্মগ্রহণ করেছেন। ওকে, আচ্ছা বেশ। তাহলে জিম করবেট তিনিও ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্ম কোথায়? উত্তরাখণ্ডের নৈনিতাল বলে একটি জায়গাতে, নৈনিতাল। ওকে, ঠিক আছে বেশ, চলো পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন বলছে কি, পরের প্রশ্ন বলছে, এই সংস্থাগুলির মধ্যে কোনটি 2050 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ 50% হ্রাস করবার লক্ষ্যমাত্রা স্থির করেছে? দেখো, বলেছে 2050 সালের মধ্যে কি করবে না, 50% গ্রিন হাউস গ্যাস হ্রাস করবে, মানে CO2, CFC, এই সমস্ত যে নির্গমন কমিয়ে দেবে। এর মধ্যে কোন সংস্থা? সবার প্রথমে রাষ্ট্রসংঘের কথা বলি, তো উত্তরে রাষ্ট্রসংঘ, UNDP, G8 নাকি সার্ক? প্রত্যেকটা সম্পর্কে ছোট্ট ছোট্ট ইনফরমেশন বলে রাখছি। রাষ্ট্রসংঘ তৈরি হচ্ছিল 24শে অক্টোবর। ওকে, কত সালে না, 1945-এ। ঠিক আছে, এই জন্য 24শে অক্টোবরকে বলা হয় UNODE, যার হেডকোয়ার্টার কোথায় হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক। ঠিক আছে, আচ্ছা বেশ। UNDP হচ্ছে ইউনাইটেড নেশন, UN থাকলে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সাথে কি রাখবে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই যে প্রোগ্রাম এটি তৈরি হয়েছিল 1965-এ। ওকে, আচ্ছা, এইটারও হেডকোয়ার্টার রয়েছে। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এই নিউ ইয়র্ক সিটিতে। এটারও হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। এইখান থেকে ইউএনডিপি থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা তোমার কি বেরোয়, তোমার একটা কি বলে আরে রিপোর্ট বেরোয়, সেটা হচ্ছে এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ইম্পর্টেন্ট, মনে রাখবে, এই ইউএনডিপি থেকেই রিলিজ করে, প্রিভিয়াস ইয়ার এসছে কিন্তু। তারপর আছে G8। দেখো, এটা G8 মানে হচ্ছে গ্রুপ 8, 8টা দেশের গ্রুপ রয়েছে, 8টা দেশের গ্রুপ। এবার কি হয়, এই যে G8, এইটা প্রথমে তোমার যখন তৈরি হয়েছিল তখন তৈরি তো তোমার তো যখন 6 ছিল, তখন হচ্ছে 6 ছিল, মানে 6টা দেশ ছিল, তারপর দুটো দেশ অ্যাড হয়, কানাডা অ্যান্ড হচ্ছে তোমার আরে কি বলে ইউএসএসআর। 2014 সালে ইউএসএসআর একে এক্সিট করে দেয়, এক্সিট রাস্তা দেখিয়ে মানে বের করে দেওয়া হয় গ্রুপ থেকে। তার কারণ হচ্ছে রাশিয়া, রাশিয়া কি করে তোমার, কাকে আক্রমণ করে? ক্রিমিয়াকে। এই ক্রিমিয়া নামক একটি দ্বীপ রয়েছে ইউক্রেনের কাছে, সেই দ্বীপটিকে অ্যাটাক করার পর এখান থেকে রাশিয়াকে এক্সিট করে দেওয়া হয়। তাই এই G8 হয়ে গেছে তোমার G7, এখন বর্তমানে G7। ওকে, মনে থাকবে। আচ্ছা, ইন্ডিয়া কিন্তু G7 এর পার্ট নয়। এই G7 হচ্ছে বিশ্বের যত শক্তিশালী দেশগুলো রয়েছে ইকোনমিক্যালি সেরা, তারা তারা রয়েছে, ঠিক আছে? ফ্রান্স, ব্রিটেন, ইটালি, জার্মানি, তারপর হচ্ছে তোমার কানাডা, ইউএসএ, এবং হচ্ছে এশিয়া থেকে একটাই মাত্র দেশ, সেটা হচ্ছে জাপান, এই G7 এর পার্ট। রাশিয়া ছিল, রাশিয়া এখন নেই। তো উত্তর হবে অপশন নাম্বার সি, এই G7 এরাই এটা নিয়েছে, ঠিক আছে? শপথ নিয়েছে আর কি, ঠিক আছে? তো শপথ নিয়েছে ঠিকই, কিন্তু এরাই হচ্ছে বিশ্বের সব থেকে বেশি তোমার এই গ্রিন হাউস গ্যাস নির্গত করে। তো আচ্ছা, এরপর হচ্ছে সার্ক। সার্ক তৈরি হচ্ছে 1885-এ। কোথায় তৈরি হচ্ছে? না, বাংলাদেশের ঢাকাতে। বাংলাদেশের ঢাকাতে। কিন্তু হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে হচ্ছে তোমার কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডু। কাঠমান্ডু, ঠিক আছে? সার্কের কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন, এটা হচ্ছে গ্রুপ, যার আর কখনো এখন বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই। ওকে, আচ্ছা চলো পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন বলছে, কোন দেশটি সাম্প্রতিক কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেছেন? আচ্ছা, গান ধরেছে। আচ্ছা চলো, রাতের বেলা হলেই না এই পাড়ার যে তোমাদের কিছু কুকুরগুলো রয়েছে, এরা শুরু করে দেয়, গান শুরু করে দেয়, বুঝলে? তো যাই হোক, চলো আমরা ফিরে আসি। বলছে, কোন দেশটি সম্প্রতি কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেছে? কিয়োটো চুক্তিতে স্বাক্ষর করেছেন কে? ভারত, আমেরিকা, চীন নাকি অস্ট্রেলিয়া? এই চারটের মধ্যে কোনটা? উত্তর হবে অপশন নাম্বার বি। দেখো, তোমাদের একটা কথা বলি, এই যে কিয়োটো প্রোটোকল, এই সম্পর্কে কিন্তু আহ, যে কোনো এক্সামে ঘুরিয়ে ফিরে কোয়েশ্চেন আসে। কিয়োটো প্রোটোকল, তারপরে বন প্রোটোকল, তারপরে হচ্ছে তোমার মন্ট্রিল প্রোটোকল, কোনটা কি রিলেটেড, এগুলো আমাদের জানতে হবে। আর এইটাই তোমাদের এই প্রশ্নের মধ্যে জানবো। আর উদ্দেশ্যই এটা, যে একটা কোশ্চেন কেন, এই প্রশ্ন রিলেটেড আশেপাশে যা যা ইনফরমেশন আছে সেগুলোই আমাদের জানতে হবে, যাতে পরীক্ষাতে কোনো দিক থেকে প্রশ্ন মিস না হয়ে যায়। তো সবার প্রথমে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করেছিল সেই সময় আমেরিকা, অনেক দেরি করে। কিন্তু কিয়োটো প্রোটোকল কি জন্য মানে কি জন্য করা হয়েছিল? কিয়োটো প্রোটোকল ছিল গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য, গ্রিন হাউস গ্যাস রিডিউস করবার জন্য। জাপানের একটি শহর রয়েছে, নাম হচ্ছে কিয়োটো, তো সেইখানে এটি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটা হবে 1997-এ। 1997 সালে একটি স্বাক্ষরিত হয়, কিন্তু এফেক্ট হয়, মানে তোমার কার্যকরী হয় বা শুরু হয় হচ্ছে তোমার 2005 থেকে। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে এসেছে কিন্তু, আমি ঠিক আছে আমি বলে দিচ্ছি, আমি আগের ক্লাসে আগের সেটে অনেক পুরোনো সেটে আমি এগুলো পড়িয়েছি তোমাদের, আবার বলছি। তো কিয়োটো প্রোটোকল থেকে এইটুকুনি মনে রাখবে। আরেকটা কিয়োটোর সাথেই মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল। সবার প্রথমে মন্ট্রিল প্রোটোকল থেকে এই জিনিসটা মনে রাখবে, যে মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কি। এটার উদ্দেশ্য ছিল ওজোন লেয়ার যে রয়েছে না, তার যে ওজোন লেয়ার সংরক্ষণ, ওজোন স্তর সংরক্ষণ, তার মানে হচ্ছে ওজোন ধ্বংসকারী যে সমস্ত গ্যাস সেগুলোকে রিডিউস করা। তো এই জন্য ওজোন রিলেটেড হচ্ছে তোমার মন্ট্রিল, আর হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস রিলেটেড হচ্ছে তোমার কিয়োটো, ঠিক আছে? মন্ট্রিল কোথায়? এটা হচ্ছে কানাডা, কানাডার একটি শহর। এইটি স্বাক্ষরিত হয়েছিল অনেক আগে, 1987 সালে।
এইটিও কার্যকরী হয় বা তোমার এফেক্টে আসে হচ্ছে তোমার 1989 সাল, 1989-এ। ঠিক আছে, মনে থাকবে? বেশ। আরেকটা মনে রাখো তুমি তাহলে, 3 নম্বর আরেকটা মনে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বন প্রোটোকল। বন প্রোটোকল, ওকে, কনভেনশন। বন কনভেনশন কি হয়? বন কনভেনশন রিলেটেড টু, মনে রাখবে, বন কনভেনশন রিলেটেড টু মাইগ্রেটরি অ্যানিমালস, মাইগ্রেটরি অ্যানিমালস, মনে থাকবে? এইটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়েছিল 1979-এ, অনেক পুরনো, অনেক প্রাচীন। ঠিক আছে, আচ্ছা বেশ ভালো কথা। আর বন কোথায়? বন হচ্ছে জার্মানির একটি শহর, তখন ওয়েস্ট জার্মানি ছিল যখন এটা স্বাক্ষরিত হচ্ছে। বেশ। ভিয়েনা কনভেনশন, 3 নম্বর। ভিয়েনা আছে তো অনেক। ভিয়েনা কনভেনশন, এইটা কি? এটা কি রিলেটেড? এটা উত্তর দেবে তোমরা। এটা হচ্ছে তোমার, ভিয়েনা কনভেনশন ছিল ওজোন রিলেটেড। এটাও ওজোন। সাল কত? সাল হচ্ছে 85-তে, 1985-এ। এফেক্টে কত আসে? 1988-এ তোমার এফেক্টে আসে। ঠিক আছে, কিসের কথা? ভিয়েনা কনভেনশন বললাম। ঠিক আছে, ঠিক আছে, চলো। বেশ, ভ্যালুয়েবল ইনফরমেশন তোমাদের শেয়ার করছি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে 2007 সালে পুরুষদের সিনিয়র বিলিয়ার্ডসে জাতীয় চ্যাম্পিয়ন কে ছিলেন? দেখো, পঙ্কজ আডবাণী, অশোক শান্ডিল্য, অভিজিৎ গুপ্ত, নাকি ওপরের কেউই নয়। তো আমাদের এইটা দিয়ে কি লাভ? 2007 সালে কি হয়েছে? এখন তো কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, শুধু এইটা মনে রাখো, পঙ্কজ আডবাণী হচ্ছে বিলিয়ার্ডস খেলে বা স্নুকার খেলে। ঠিক আছে, আচ্ছা, পঙ্কজ অ্যাডবাণী হচ্ছেন কোন স্টেটের? পরীক্ষা আসতে পারে মহারাষ্ট্রের, এমএইচ, মহারাষ্ট্রের স্টেটের একজন ব্যক্তি পঙ্কজ অ্যাডবাণী। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব আমরা। চীনের জাতীয় খেলা কি? উত্তর কি দেবে? ফুটবল, হকি, পোলো, নাকি টেবিল টেনিস? উত্তর হবে টেবিল টেনিস। ওরা চীনের হচ্ছে জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। ঠিক আছে, মনে থাকবে। হকি হচ্ছে পাকিস্তানের, ফুটবল তো অনেক দেশেরই আছে, যেমন রাশিয়ার ফুটবল, ব্রাজিলের ফুটবল। ঠিক আছে, বেশ। আমাদের দেশ, প্রতিবেশী দেশ ভুটান, ভুটানের হচ্ছে আর্চারি বা তীরন্দাজি, এটা মনে রাখবে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলবো এখান থেকে? আমাদের দেশে বিখ্যাত কিছু টেবিল টেনিস প্লেয়ারের নাম বলছি, মনে রাখবে। সবার প্রথমে মনে রাখবে শরৎ কমল, শরৎ কমল। এই শরৎ কমল থেকে আরেকটা ইনফরমেশন মনে রাখবে, তিনি এই বছর 2024-এর যে প্যারিস অলিম্পিক ছিল তার ফ্ল্যাগ নিয়েছিল। ঠিক আছে, ফ্ল্যাগ নিয়েছিল। ওকে, আচ্ছা বেশ, ফ্ল্যাগ মানে কি লিখলাম? বেশ, তারপরে আর কার নাম মনে রাখবো? মনে রাখবে হচ্ছে তোমার মনিকা বাত্রা, মনিকা বাত্রা খুবই ইম্পর্টেন্ট একজন টেবিল টেনিস প্লেয়ার। মৌমা দাস, মৌমা দাস। বেশ, আর কে? আর মনে রাখবে হচ্ছে তোমার সৌম্যজিৎ ঘোষ, মনে রাখতে পারো, ইম্পর্টেন্ট। তারপর পৌলমী ঘটক, ইম্পর্টেন্ট। বেশ, ঠিক আছে, তো এদের হচ্ছে তোমার কিছু ইম্পর্টেন্ট নাম হচ্ছে টেবিল টেনিস ভারতীয়। নেক্সট বলছে পেন হোল্ড গ্রিপ, এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? পেন হোল্ড গ্রিপ হচ্ছে তোমার টেবিল টেনিসের সাথে যুক্ত। হ্যাঁ, গুগল করবে পেন হোল্ড গ্রিপ, দেখবে যে পেন যেভাবে আমরা ধরি না, সেভাবে হচ্ছে তোমার ওই টেবিল টেনিসের যে ছোট ছোট ব্যাটগুলো হয় ওইভাবে ধরার যে গ্রিপটা, সেটা হচ্ছে তোমার টেবিল টেনিসেই হতে পারে। ওকে, বেশ ভালো কথা। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? আরে এটা তো, আচ্ছা ঠিক আছে, চলো বলে দিচ্ছি। প্রাচীনতম তৈলখনি হতে পারে মোরান, মাকুম, ডিগবয়, নাকি ডিব্রুগড়? এগুলো তো হবে না, একেবারে প্রথম দেখেই বোঝা যাচ্ছে। ডিগবয় না ডিব্রুগড়? ডিগবয় না ডিব্রুগড়? অপশন নাম্বার সি, ডিগবয়। কত সালে? না, 1889-এ প্রথম এখান থেকে তেল উত্তোলন হয়েছিল। ঠিক আছে, আর 1901 সালে এখানে তৈল শোধনা কেন্দ্র তৈরি হয়েছিল, যেটি হচ্ছে দেশের ফার্স্ট তৈল শোধনা কেন্দ্র আর দেশের ফার্স্ট তৈল ক্ষেত্র, মনে থাকবে। আর বৃহত্তম তেল উত্তোলনে বৃহত্তম সাগর সম্রাট,
সাগর সম্রাট কোথায় আছে? এটাকে আমরা বম্বে হাই বলি। বম্বে 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 হাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে বম্বে হাই মানে বুঝতে পারছো এটা মহারাষ্ট্রে পড়ে, আরব সাগরের মধ্যে পড়ে বম্বে হাই সাগর সম্রাট, যার হচ্ছে 1 টাকার নোটে, পুরনো 1 টাকার নোটে এর ছবিটা পাওয়া যেত, এটাও পরীক্ষায় দেয় কিন্তু, ঠিক আছে। আর তেল উত্তোলনের সব থেকে প্রথম স্টেট হচ্ছে, ফার্স্ট স্টেট হচ্ছে তোমার 1 নম্বরে রয়েছে মহারাষ্ট্র, ঠিক আছে। বেশ ভালো কথা। পশ্চিমবঙ্গে একটি তৈল শোধনাগারের নাম বলতে পারবে? সেটা হচ্ছে হলদিয়া। হলদিয়া হচ্ছে একটি তৈল শোধনা কেন্দ্রের উত্তর, মানে কেন্দ্র হলো। রোলাগারো নামটি, এই যে রোলাগারো এই নামটি কোন খেলার সাথে যুক্ত? উত্তর কি দেবে? চলো আগে বলি, তোমার কি বলে, এর একটা কনসেপ্ট বলি, তারপরে উত্তরটাতে আসছি। প্রশ্নটা বলছে রোলাগারো নামটি কোন খেলার সাথে যুক্ত। রোলাগারো হচ্ছে তোমার পুরো নাম রোল্যান্ড গ্যারোস, ঠিক আছে। রোল্যান্ড গ্যারোস পুরো নাম। এইটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, এই গেমকে বলা হয় ফ্রেঞ্চ ওপেনের আরেকটা নাম হচ্ছে তোমার রোল্যান্ড গ্যারোস, যেটাকে শর্ট করে রোলাগারো। এবার নিশ্চয়ই বুঝে গেছো ফ্রেঞ্চ ওপেন হয় হচ্ছে লন টেনিসে, লন টেনিস খেলোয়াড়, ঠিক আছে। লন টেনিসের ওল্ডেস্ট গেম কোনটা? উইম্বলডন। না জানি কতবার বলেছেন, উইম্বলডন, এটা হচ্ছে তোমার ওল্ডেস্ট গেম। কত সাল থেকে শুরু হয়? 1877 সাল থেকে শুরু হয়েছে। কোথায় হয় এটা? হয় হচ্ছে ইংল্যান্ডের লন্ডনে, ইংল্যান্ডের লন্ডন, ঠিক আছে। বেশ। আর ফ্রেঞ্চ ওপেন হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট, সেকেন্ড ওল্ডেস্ট, সেকেন্ড ওল্ডেস্ট হচ্ছে ফ্রেঞ্চ ওপেন বা রোল্যান্ড গ্যারোস, ঠিক আছে। আচ্ছা, ফ্রেঞ্চ ওপেন খেলা হয় হচ্ছে তোমার ক্লে ফিল্ডে খেলা হয়, আর উইম্বলডন খেলা হয় গ্রাসে। এছাড়াও আরো রয়েছে ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, এগুলো কিছু রয়েছে টেনিসের। টেনিসের আরেকটা ইম্পর্টেন্ট কাপ রয়েছে ডেভিস কাপ, ডেভিস কাপ মনে থাকবে, এটাও পরীক্ষায় বেস দিয়ে দেয়, টেনিসের ডেভিস কাপ, ঠিক আছে। বেশ ভালো কথা। চলো পরের প্রশ্ন বলি। বলছে কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? এই কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরটা কি দেবে? জামশেদপুর, কটক, পাটনা নাকি রাঁচি? উত্তর দেবে অপশন নাম্বার এ, জামশেদপুরে অবস্থিত কিনান স্টেডিয়াম। এটা হচ্ছে মাল্টিপারপাস তোমার গেম হয় এখানে কিনান স্টেডিয়ামে, ঠিক আছে। রাঁচিতে একটা খুব ইম্পর্টেন্ট স্টেডিয়াম রয়েছে, নাম মনে রাখবে, বিরসা মুন্ডা, কিন্তু এটা হচ্ছে ফুটবল, বিরসা মুন্ডা হচ্ছে ফুটবল হয়। আরেকটা রয়েছে তোমার মনে রাখবে, বিশ্বের বৃহত্তম লার্জেস্ট হকি স্টেডিয়াম, সেটা হচ্ছে বিরসা মুন্ডা, ওটা বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, ঠিক আছে। এটা রয়েছে ওড়িশার রৌরকেল্লাতে, রৌরকেল্লা, রৌরকেল্লাতে হচ্ছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম। আচ্ছা, বর্বন স্টেডিয়াম হচ্ছে তোমার কোথায় রয়েছে? বর্বন স্টেডিয়াম হচ্ছে মুম্বাইতে রয়েছে। আরেকটা নয় গ্রিন ফিল্ড, গ্রিন পার্ক, গ্রিন পার্ক, পার্ক, এটা রয়েছে কোথায়? কানপুরে, গ্রিন পার্ক রয়েছে কানপুর, মনে থাকবে। বেশ। আরেকটা রয়েছে একই রকম, শুধু হচ্ছে গ্রিন ফিল্ড হয়ে যাবে, গ্রিন ফিল্ড, এটা হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালার রাজধানী থিরুবনন্তপুরম। আরেকটা মনে রাখবে একনা স্টেডিয়াম, একনা স্টেডিয়াম, একনা স্টেডিয়াম কোথায় রয়েছে? একনা স্টেডিয়াম রয়েছে হচ্ছে লখনৌ, লখনৌ, লখনৌতে রয়েছে, ঠিক আছে। আরেকটা লাস্ট, এটা বলতে গেলে তো কতই বলতে লাগে, কলিঙ্গ স্টেট তো বলে বুঝেই গেছো, কলিঙ্গ হচ্ছে ওড়িশাতে, কিন্তু কোন সিটিতে পড়ে? এটা পরীক্ষার প্রশ্ন, কোন সিটিতে পড়ে? কলিঙ্গ স্টেডিয়াম হচ্ছে ভুবনেশ্বর, ভু আরে ভুবনেশ্বর, ঠিক আছে। বেশ ভালো কথা। চলো নেক্সট কোশ্চেন পড়বো আমরা। বলছে সানফিস্ট ওপেন টুর্নামেন্ট 2007 জেতেন কে? সানফিস্ট ওপেন টুর্নামেন্ট জিতেছিল অপশন নাম্বার ডি মারিয়া কিরিলেঙ্কো, কাকে হারিয়ে? না যে কিরিতেসোভাকে হারিয়ে। এটা কলকাতাতে হয়েছিল সে বছর, মানে ভারতে হয়েছিল।
কোন খেলার সাথে যুক্ত? এই সানফিস্ট ওপেন টুর্নামেন্ট, এটা হচ্ছে লন টেনিস। লন টেনিস কি করে বুঝলাম? এই যে সানিয়া মির্জা রয়েছে অপশনে, সানিয়া মির্জা লন টেনিস প্লেয়ার, খুব বিখ্যাত। তার একটি বই আছে, পুস্তক, মনে রাখবে, এস এগেনস্ট অড। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? বেশ, চলো পরের প্রশ্ন বলবো আমরা। বলছে ডক্টর এম এস সুব্বলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? নাম কি বলছে? এম এস সুব্বলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? কত্থক নৃত্য, ভারতনাট্যম, বেহালা বাদন নাকি কণ্ঠশিল্প? তিনি হচ্ছে কণ্ঠ সঙ্গীত। আর এই এম এস সুব্বলক্ষ্মী তিনি হচ্ছেন ফার্স্ট যিনি হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে ভারত রত্ন পায়। ভারত রত্ন। আমার মনে হয় পলিটিশিয়ানদেরই আগে দেয়া হতো, পলিটিশিয়ানদের জন্যই হচ্ছে ভারত রত্ন বানানো হয়েছিল, ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার। ফার্স্ট দেওয়া হয়েছিল 1954 সাল থেকে। আগে পলিটিশিয়ানদের পেত, প্রথম কোনো ব্যক্তি যিনি হচ্ছেন পলিটিক্সের বাইরে গিয়ে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে পেয়েছেন, ঠিক আছে? আচ্ছা, সব থেকে কম বয়সী পেয়েছেন সচিন তেন্ডুলকর 2014 সালে। ওকে, আচ্ছা, বেশ। এম এস সুব্বলক্ষ্মী। পরের প্রশ্ন বলবো। বলছে ওস্তাদ আমজাদ আলী খান কিসের সাথে যুক্ত? আমজাদ আলী খান যুক্ত হচ্ছে সন্তুর বাদক, শরৎ বাদক, নাকি বেহালা বাদক, নাকি তবলা বাদক? তিনি হচ্ছেন শরৎ বাজায়। কি বাজায়? শরৎ। তাকে বলা হয় শরৎ সম্রাট। এগুলো সম্পর্কে ডিটেইলড আমি বলেছি প্রিভিয়াস ইয়ার, যদি না দেখো অবশ্যই কিন্তু দেখো, তোমাদের ভীষণ হেল্প হবে। আচ্ছা, উম, ঠিক আছে, বেহালাকে না ভায়োলিন বলা হয়, ঠিক আছে? আর একজন ভায়োলিন বাদকের নাম মনে রাখবে, ইয়েহুদি মেনুহিন। এটাও এসেছিল পরীক্ষাতে। এই ইয়েহুদি মেনুইন, তিনি একজন, নাম শুনে বোঝা ভারতীয় নন, বেহালা বাদক, খুব বিখ্যাত। এই ইয়েহুদি মেনুইনের সাথেই তোমার নাম হচ্ছে আমাদের দেশের একজন খুব বিখ্যাত সেতার বাদক রবিশঙ্কর। রবিশঙ্কর কোলাবোরেশনে একটি অ্যালবাম বের করেছিলেন, যার পরে রবিশঙ্করকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার পরীক্ষায় জিজ্ঞাসা করবে ইয়েহুদি মেনুইন কেন বিখ্যাত? তিনি হচ্ছে ভায়োলিন বাদক একজন, মনে রাখবে। আচ্ছা, বেশ ভালো কথা। সন্তুর বাদক, আচ্ছা হয়ে গেল। শরৎ বাদকের আর কয়েকজনের নাম মনে রাখো দেখি। মনে রাখবে, উম, আলী আকবর খান, আলী আকবর খান, ঠিক আছে? আর মনে রাখবে হচ্ছে তোমার বুদ্ধদেব দাশগুপ্ত। বুদ্ধদেব দাশগুপ্ত। বেশ, পরের প্রশ্ন বলবো। বলছে মাদাম বোভারি এই উপন্যাসটির লেখক কে? মাদাম বোভারির উপন্যাসটির লেখক হচ্ছে অপশন নাম্বার এ এমিলি জোলা, ফ্লবেয়ার, কাফকা, নাকি ভিক্টর হুগো? উত্তর হবে ফ্লবেয়ার। তার লেখাই হচ্ছে মাদাম বোভেরি, মাদাম বোভেরি। এবার যে কাফকা, এই কাফকা থেকে বেশ কিছু বই তোমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত দ্য ট্রায়াল, এটা প্রিভিয়াস এর এসছে, দ্য ট্রায়াল। দেন মনে রাখবে দ্য মেটামরফোসিস। তারপরে মনে রাখবে দ্য ক্যাস্টেল। এগুলো সব কাফকার রচনা। ভিক্টর হুগোরও বেশ কিছু রচনা আছে। তিনি রোমান্টিসিজমের জন্য বিখ্যাত ছিলেন, রোমান্টিক উপন্যাস রচনা করতেন। একটা ফ্রেঞ্চ কিন্তু, ঠিক আছে? ভিক্টর হুগো হচ্ছে ফ্রেঞ্চ, আর ওনাকে বলা হয় ওশিয়ান ম্যান, ওশিয়ান ম্যান বলা হয়। তার বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট যেটা, একটা তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমি ছোটবেলায় পড়েছিলাম বইটা, টয়লার্স অফ দ্য সি, টয়লার্স অফ দ্য সি। খুবই ভালো উপন্যাস, যদি সময় পাও তাহলে একটা পড়ো বইটা, ভালো লেগেছিল আমার খুব। আমি ক্লাস 9-এ পড়তাম, তখন পড়েছিলাম টয়লার্স অফ দ্য সি। আচ্ছা, তারপর হচ্ছে, তারপরে মনে রাখবে হচ্ছে যে দ্য লাস্ট ডে অফ, দ্য লাস্ট ডে অফ, লাস্ট ডে অফ কন্ডেম ম্যান, ঠিক আছে? আর কি মনে রাখবে? দ্য ম্যান হু, দ্য ম্যান হু
লাভ, ম্যান হু লাভ, একে এক কথায় কি বলবে? দ্য ম্যান হু লাভ, এক কথায় বলবো আনম্যারিড, আনম্যারিড ম্যান, ঠিক আছে, যে হচ্ছে এক কথায় আনম্যারিড ম্যান, দ্য ম্যান হু লাভ। বিয়ের পরে হাসি উড়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে ইন্দির ঠাকুরন কোন উপন্যাসটির রচনা? এটাও আমি প্রিভিয়াস এর অলরেডি তোমাদের পড়িয়ে দিয়েছি, তো সুতরাং এখানে অত বেশি ডেসক্রিপটিভে না গিয়ে আমি শুধু উত্তরটা বলবো, ইন্দির ঠাকুরন তোমরা প্রিভিয়াস এর পড়লে বুঝতে পারবে। উত্তর হবে পথের পাঁচালী। পথের পাঁচালী থেকে আমি কত না জানি তোমাদের ইনফরমেশন বলেছি। এটা মুভি হিসেবে পাবলিশ হয়েছিল 1955 সালে। এটা হচ্ছে ফার্স্ট মুভি ছিল সত্যজিৎ রয়ের, এবং হচ্ছে এই মুভি যে মিউজিক ডিরেক্টর নাম ছিলেন হচ্ছে রবি শঙ্কর, রবি শঙ্কর, ঠিক আছে। আরণ্যক উপন্যাসের রচয়িতা, পথের পাঁচালীর রচয়িতা, এগুলো সবই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচয়িতা, মানে রচনা, ঠিক আছে, বেশ ভালো কথা। ইন্দির ঠাকুরন হচ্ছে পথের পাঁচালীর ঠাকুমা ছিলেন, ওই কি বলে অপু এবং দুর্গার। পরে প্রশ্ন, হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন জন্মগ্রহণ করেছিলেন কোথায়? তো প্রথমে বলো হ্যান্স ক্রিস্টিয়ান এই অ্যান্ডারসন, এই ব্যক্তিটি কে, এই ব্যক্তিটি কে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো এই হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের জন্মগ্রহণ হচ্ছিল অপশন নাম্বার সি, ডেনমার্কে। তার কিছু বইয়ের নাম বলি। এক, সবার প্রথমে তিনি কিন্তু ফেয়ারি টেলস এর জন্য খুব ইম্পর্টেন্ট ছিলেন। ফেয়ারি টেলস নামক যে সমস্ত মতন যে সমস্ত গল্পগুলো হতো সেরকম, তো নাম শুনলে বুঝতে পারবে কি, প্রথমে মনে রাখবে দ্য লিটল মারমেড, দ্য লিটল মারমেড, ওকে। 3 নম্বর মনে রাখবে দ্য আগলি, আগলি ডাকলিং। 3 নম্বর মনে রাখা ইম্পর্টেন্ট, দ্য স্নো, দ্য স্নো কুইন, দ্য স্নো কুইন। 4 নম্বর মনে রাখো রেড শু। যার কারো যদি মাথায় এসে থাকে যে এত কেন মনে রাখবো, তাহলে পরীক্ষা গেলেই বুঝতে পারবে যে কেন মনে রাখতে বলেছে, ঠিক আছে। বুকস অ্যান্ড অথার্স থেকে খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবে। লাস্ট বলবো দ্য এম্পেরর, এম্পেরর্স নিউ ক্লোথ, ঠিক আছে, এম্পেরর নিউ ক্লোথ। তো ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে সব হ্যান ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। দেখো হ্যান ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন সম্পর্কে বললাম, তারপর হচ্ছে ইন্দির ঠাকুরন সম্পর্কে বললাম। আচ্ছা কোথায় গেল, মাদার বোভারি মানে কেলি যে ফ্লবেয়ার তিনি লিখেছিলেন, এবং কাফকার বই বলেছি, এবং হচ্ছে ভিক্টর হুগোর বই বলেছি। কেন বলছি আমি এত বইয়ের কথা, কারণ ইম্পর্টেন্ট আসবে এগুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে এম এস শুভলক্ষ্মী, তিনি কিন্তু ভারতরত্ন পেয়েছেন, যেটা আমি বললাম একটু আগে। এবং আরেকটা কথা মনে রাখতে পারো এম এস শুভলক্ষ্মী সম্পর্কে, সেটা হচ্ছে তিনি র্যামন ম্যাক্সাসে পেয়েছেন। তিনি র্যামন ম্যাক্সাসে পেয়েছেন হচ্ছে 74 সালে, 1974-এ। এবং তিনি হচ্ছেন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবে। এইটা হচ্ছে তোমার পারফর্ম করেছিলেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে ফার্স্ট এবং একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন এটি করেছিলেন, ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলিতে পারফর্ম করেছিলেন। সময়টা ছিল 1966 সাল, 1966 সাল জেনারেল অ্যাসেম্বলি। নেক্সট কোয়েশ্চেন বলবো, বলছে যে জিম করবেটের জন্মগ্রহণ করেছিলেন। আমি একটু আগেই প্রিভিয়াস কোশ্চেনে এই জাস্ট আমি দেখাবো, এই দেখো কোথায় বলেছি, কোন কোশ্চেনটাতে বললাম, কিনা স্টেডিয়াম, এটা হচ্ছে রোলাগারো। তারপর হচ্ছে ভারতের প্রাচীন তৈলখনি পেনগ্রিভ, চীনের জাতীয় খেলা বিলিয়ার্ডস, কিয়োটো। এই দেখো এই কোশ্চেনটাতে, এই কোশ্চেনটাতে আমি বলেছি যে জিম করবেট কোথায় জন্মগ্রহণ করেছে, নৈনিতাল, হচ্ছে ভারতের ইউকে, তার মানে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে প্রশ্ন এসছে, তো উত্তর দিতে পারবে তোমরা। তো কেন বলি একটা প্রশ্নের পেছনে এত ইনফরমেশন, তার কারণ হচ্ছে একটা থেকে আরেকটা প্রশ্নের উত্তর আমরা করতে পারবো। যেমন জিম করবেট জন্মেছিল হচ্ছে ভারতবর্ষে, তারই উদ্যোগে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক 1936 সালে, হ্যালি ন্যাশনাল পার্ক। কোথায়, হ্যালি ন্যাশনাল পার্ক কোথায় না, ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড, ভারতীয় ইউকে এটা, ঠিক আছে, উত্তরাখণ্ড হ্যালি ন্যাশনাল পার্ক, যেটা পরবর্তীতে এখন বর্তমানে নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? এর থেকে সোজা প্রশ্ন আমার মনে হয় না কিছু আছে। অপশন নাম্বার সি, মুম্বাইকে বলা হয়, তার কারণ মুম্বাই হচ্ছে বিজিএস পোর্ট, লার্জেস্ট পোর্ট, লার্জেস্ট পোর্ট, ঠিক আছে।
কলকাতা হচ্ছে রিভার পোর্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে ওল্ডেস্ট, কত সাল? 1870 সাল, 1870 সাল, যেটা এখন শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের আন্ডারে আসে, ঠিক আছে। বেশ ভালো কথা। আর মুম্বাই তৈরি হয়েছিল 1873, আর চেন্নাই তৈরি হয়েছিল 1875। বোঝাই যাচ্ছে এগুলো হচ্ছে ভারতবর্ষের সব থেকে পুরনো বন্দরগুলোর মধ্যে এক। কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস, সিটি অফ প্যালেস। আর বলা হয় কি সিটি অফ জয়, দ্য সিটি অফ জয়। কেন বলছি হঠাৎ করে সিটি অফ জয়ের কথা? জায়া হয়ে গেল দেখি। সিটি অফ জয়, কে বলেছেন কলকাতাকে সিটি অফ জয়? সেই ব্যক্তিটার নাম রাখবে, মনে রাখবে, ইম্পর্টেন্ট ব্যক্তি। উত্তর হবে ডোমিনিকো, ডোমিনিকো লেপিয়ার, লেপিয়ার, ঠিক আছে। ডোমিনিকো লেপিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে থাকে যেন। তার একটা উপন্যাস আছে এই সেম নামে, সিটি অফ জয় নামে। হ্যাঁ, এটা পাবলিশ হয়েছিল 1985 সালে, 1985 সালে। বেশ ভালো কথা। চলো পরের প্রশ্ন বলবো, যা বলেছে যে শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্তক নাটক কোনটা? বিয়োগান্তক মানে ট্র্যাজেডির কথা বলেছে এর মধ্যে। যদি ট্র্যাজেডির কথা জানতে চাই তাহলে বাকি তিনটে ট্র্যাজেডি নয়, তো এর মধ্যে কোনটা ট্র্যাজেডি? যেমন মার্চেন্ট অফ ভেনিস, এটা হচ্ছে কমেডি, কমেডি। ম্যাকবেথ, এইটা হচ্ছে আনসার, অপশন নাম্বার বি, এটা হচ্ছে একটা ট্র্যাজেডি, ঠিক আছে। আচ্ছা, দ্য টেম্পেস্ট, তার মানে এটাও কমেডি হবে। আর অ্যাজ ইউ লাইক ইট, এটা হচ্ছে একটা কমেডি নাটক, ঠিক আছে। অ্যাজ ইউ লাইক ইট এর একটা হচ্ছে খুব বিখ্যাত চরিত্র, নাম হচ্ছে রোজাইল্যান্ড। কেন বলছি ক্যারেক্টার আসবে রোজাইল্যান্ড কোন নাটকের? রোজাইল্যান্ড হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর, ঠিক আছে। অ্যাজ ইউ লাইক ইট না, অ্যাজ ইউ লাইক ইট এর। ওকে, বেশ। আচ্ছা, মার্চেন্ট অফ ভেনিস, শাইলক, কি করে ভুলতে পারো শাইলক? মার্চেন্ট অফ ভেনিস ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। মার্চেন্ট অফ ভেনিস, আরেকটা মার্চেন্ট অফ ভেনিসের। ঠিক আছে, চলো আর এই থাকুক। পরের প্রশ্ন বলবো, বলছে কবি সত্যেন্দ্রনাথ রচনা করেছিলেন নিম্নলিখিত কোনটি? কবি সত্যেন্দ্রনাথের রচনা হচ্ছে এই যে অগ্নিবীণা, এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কুহু ও কেকা হচ্ছে আনসার, কুহু ও কেকা। আচ্ছা, সাগর থেকে ফেরা, এটাও জেনে নাও, এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র। আহা, প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে। আর ত্রিজামা, এটা হচ্ছে সুবোধ ঘোষ, সুবোধ ঘোষ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব। ও, শেষ। থ্যাংক ইউ। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, এবং আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। অল দ্য ভেরি বেস্ট। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।